মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে না। তাকে যদি বিচার করতে না পারি তাহলে এই দেশে নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেওয়া, এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে না। ব্যারিস্টার ফুয়াদ, ওই অনুষ্ঠানে আপনিও ছিলেন। ফরিদা আক্তার সরকারের অংশ, তাহলে কি নির্বাচন বহুদূর নাকি বিচার খুব সন্নিকটে? না, আমার মনে হয় যে আপা ওই অর্থে বোঝান নাই যে নির্বাচন পিছায়া যাবে, বরং এক্সপেকটেশন হচ্ছে যে একটা দৃশ্যমান বিচার দেখবার আকাঙ্ক্ষা কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বারবার বলছে যে বিচার প্রক্রিয়াটা কি স্লো হয়ে যাচ্ছে কিনা, আরও স্পিড আপ করার সুযোগ আছে কিনা। এবং চিফ প্রসিকিউটর কিন্তু বারবার এই কথাটা বলছে যে ইনসাফের স্বার্থে যতটুকু গতি যেভাবে মেনটেন করা উচিত সেটা মেনটেন করা উচিত। এবং আজকে দেখলেন সম্ভবত ট্রায়াল শুরু হয়েছে, লাইভ ট্রায়াল চলছে, এবং আশা করা হচ্ছে যেই গতিতে এভিডেন্স প্রসিড করবে হয়তো ডিসেম্বর নাগাদ একটা বিচার দৃশ্যমান হবে আর কি তারা ধারণা করছে। আমার মনে হয় যে এইটার ভিতরে অ্যাটলিস্ট হাসিনার বিচারটা কোনো না কোনো ফর্মে দেখবার একটা প্রত্যাশা নির্বাচনের আগে বিশাল জনগোষ্ঠীর মধ্যে আছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষে যারা। তো সেই জায়গাটাই হচ্ছে যে মানে ফরিদা আপা এক্সপেক্ট করছেন এবং প্রত্যাশা করছেন। লার্জলি মোটা দাগে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে ফাইনাল। এর আগে এই কথাটা বারবার বলা হয়েছে যে বিভিন্ন উপদেষ্টাকে নিষেধ যেমন করা হয়েছে এসব ব্যাপারে কথা না বলা, আর দ্বিতীয়ত হচ্ছে কোন বক্তব্যটা ফাইনাল। যেমন ধরেন গত সপ্তাহে কয়েকটা রাজনৈতিক দলের নেতারা যখন বের হয়ে আসলেন, একজন পার্টিকুলারলি বললেন যে আগামী 5 তারিখে নির্বাচনের 3 তারিখ ঘোষণা করে দিবে। এখন ববি ভাই ওই মিটিংয়ে ছিলেন। এখন আমরা যতটুকু জানলাম প্রফেসর ইউনূস একদম ব্ল্যান্টলি এরকম কোনো কথা বলেন নাই, কারণ এই কথাটা বললে তো আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যাদের সাথে বসেছেন, বড় 4টা দলের সাথে বসলেন, তারা তো এই কথা বলেন নাই যে আমি 5 তারিখে অথবা 8 তারিখে এটা ঘোষণা করে দেব। তো এই যে বলে যে বিব্রতকর অবস্থায় ফেললেন সবাইকে, ববি ভাই তো মিটিংয়ে ছিলেন, উনি তো বের হয়ে কথাটা বলেন নাই, আরও যারা ছিলেন কেউ বলেন নাই। তো সেই জায়গাতে আমার মনে হয় নির্বাচনকে পিছায় দেওয়ার কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। এটাই একমাত্র সেফ এক্সিট এই সরকারের। বাট অ্যাট দ্য সেম টাইম বিচারকে দৃশ্যমান করা, ইনসাফের যে আন্তর্জাতিক মান আছে সেটাকে মেনে চলা, এবং এর ভিতর থেকে প্রসেসকে যতটুকু ফেয়ার রাখা যায়। পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আপনি শুরুতে একটু বলছিলেন তারেক রহমান বাসে চড়ে কি চড়ে না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এর আগে বহুবার বলেছি, চড়েন তো, লন্ডনে চড়েন। হ্যাঁ, ওইটাই বলছি যে ব্যক্তিগতভাবে আমি বারবার এই কথাটা বলেছি যে বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন এবং যারা নির্বাচিত প্রতিনিধি ইউনিয়ন পরিষদ থেকে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত, তাদেরকে আপনার আইন করে সরকারি সেবা নেবার জন্য বাধ্যতামূলক করে দিতে হবে। তাদের সবাইকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে, প্রাইভেট হাসপাতালেও না। বাংলাদেশের এভার কেয়ারে সে যেতে পারবে না, ইউনাইটেড যেতে পারবে না। বাংলাদেশে সে রাষ্ট্রের দেয়া বাসে চড়তে হবে। বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়তে হবে। আপনি যদি সিম্পলি এইগুলোকে বাধ্যতামূলক করে দিতে পারেন, সিঙ্গাপুরে করেছে, তখন দেখবেন এই আমলারা, এই পলিটিশিয়ানরা নিজের ছেলেমেয়ের স্বার্থে ওই স্কুলের মান বাড়াবে, ওই হাসপাতালের মান বাড়াবে, ওই বাসের মান বাড়াবে। কিন্তু যতদিন পর্যন্ত দেখবেন যে বিদেশে পড়াটাকে একটা প্রেস্টিজিয়াস বিষয় তুলে ধরা হয়, বিদেশের হাসপাতালে মরতে গেলেও তারা গর্বিত বোধ করেন যে তারা মরার আগে শেষ নিঃশ্বাসটা আপনার মাউন্ট এলিজাবেথে ছেড়েছেন। বাংলাদেশের বাতাস এত দূষিত যে শেষ নিঃশ্বাসটাও এখানে ছাড়তে পারেন নাই, তার এত কপাল খারাপ ছিল। তো এই প্রসেস যদি আমরা ফেস করতে না পারি, তাহলে আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হবে না। এবং এর আগে যে আপনি একটা পার্টিকুলার ঘটনাকে রেফার করে বলেছেন তদবির এটা সেটা, ওয়াই ইনস্টিটিউশনস ফেইল, একটা বিখ্যাত বই আছে যার লেখকরা আপনার গত বছরে অর্থনীতিতে নোবেল পেয়েছেন, 2জন আমেরিকান ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স। তারা পার্টিকুলারলি দেখিয়েছে যে একটা রাষ্ট্র ডেভেলপ কেন করে এবং ডেভেলপ কেন করে না। এইটা বুঝবার জন্য তারা বিভিন্ন দেশের বিভিন্ন উপকরণ বুঝবার চেষ্টা করেছে। যেমন ধরেন কঙ্গো, হাইতি, এই দেশগুলো প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, ডায়মন্ডের পাহাড় আছে, অথচ সেই দেশগুলোতে দুর্ভিক্ষ চলছে। গোল্ডের পাহাড় আছে, ম্যাকেনলিজে হাজার হাজার কোটি ডলারের গোল্ড উত্তোলন করছে, কিন্তু সেই দেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। ওয়াই? কোরিয়াতে দেখেন একই ওয়েদার, একই জিওগ্রাফি, একই মানুষ, একই ভাষা, উত্তর কোরিয়াতে দুর্ভিক্ষ চলছে, দক্ষিণ কোরিয়া G8-এর মেম্বার। সাউথ আমেরিকাতে দেখেন যে এই বিশাল ভূখণ্ডের ভিতরে সকল রিসোর্স আছে, কিন্তু কলম্বিয়া ড্রাগের কার্টেলে চ্যাম্পিয়ন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দেখেন ইয়েমেন, সিরিয়া, জর্ডান একই অবস্থা। আবার সৌদি আরব দেখেন স্টেবল, এখানে তেল আছে, গ্যাস আছে, দেশ ভালো করছে, কাতার ভালো করছে। এগুলো দিয়ে তারা বোঝার চেষ্টা করছে যে একটা রাষ্ট্র কিভাবে দরিদ্র অবস্থা থেকে ধনী হয়, একটা রাষ্ট্র আবার কেন ধনী অবস্থা থেকে গরিব হয়ে যায়।
এইটার কনক্লুশনে তারা এসছে এবং তারা এসে বলছেন এটার একমাত্র কারণ হচ্ছে ইনস্টিটিউশনস এবং ইনস্টিটিউশনস। যেই রাষ্ট্রে প্রতিষ্ঠান তৈরি হবে না সেই রাষ্ট্রের এই মাইক্রো প্রবলেম আলোচনা করে আপনি সমাধান তৈরি করতে পারবেন না। সমস্যাটা সংকটের জায়গাটা হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং। প্রতিষ্ঠান তৈরি না হওয়া পর্যন্ত বাসে চড়া বলেন আর বিশ্ববিদ্যালয়ের ভিসির ফেসবুকে স্ট্যাটাসে রেকমেন্ডেশন বলেন, এটা রেজলিউশন হবে না। দর্শক, আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন যে রাজনীতিবিদদের যারা আসলে জনগণের সেবক হিসেবে কোনো দায়িত্ব নেবেন তাদেরকে আসলে সরকারি বাস বা সরকারি হাসপাতাল, তাদের সন্তানদের জন্য সরকারি ইনস্টিটিউটে পড়াশোনা বাধ্যতামূলক করা উচিত, যেটা সিঙ্গাপুরে আছে। আমরা তো সিঙ্গাপুর হতে চাই বা হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় 90% রাজনীতিবিদ রাজনীতি করেই ছেড়ে দেবেন। আপনাদের কি মন্তব্য সেটা নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন আপলোড হবে ইন্টারনেটে আপনাদের মন্তব্য জানাবেন।